দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন ASBRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আমি থাকছি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব নির্বাচন ও নির্বাচন কমিশন এই প্রসঙ্গ নিয়ে। সম্প্রতি সার্চ কমিটি গঠন বা এই সার্চ কমিটি গঠন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা, রাজনৈতিক দলগুলোর মতামত, নানা বিষয় নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, রাজনীতির মাঠেও কথোপকথন হচ্ছে। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি নিয়ে যেমন প্রশ্ন আছে এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন গঠন করা নিয়েও ভিন্ন মত সব জায়গায় থাকে এবং সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন শারমিন মুর্শিদ, নির্বাহী পরিচালক, ব্রতি। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, এই প্রসঙ্গের সঙ্গে আসলে বাংলাদেশের মানুষের যেমন আগ্রহ আছে এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন বা নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা রকম কথোপকথন হয়। কেমন হওয়া উচিত সার্চ কমিটি বা নির্বাচন কমিশন, কিভাবে গঠন করা যেতে পারে, সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন আমাদের প্রতিবেদক। তার রিপোর্টটি দেখে আসতে চাই প্রথমে আমরা। রিপোর্টটি দেখে আসার পরে সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি বিশেষজ্ঞরা কি বলছেন সেটি নিয়ে আমরা কথা বলতে চাইব। 2012 সালের 22 জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রথমবারের মতো রাজনৈতিক দলের সাথে সংলাপ করে 4 সদস্যের সার্চ কমিটি গঠন করেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও 2017 সালের 25 জানুয়ারি একই পদ্ধতি অনুসরণ করেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আসছে 14 ফেব্রুয়ারি শেষ হবে, যার ফলে ইতিমধ্যে সার্চ কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে বরাবরের মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধও তৈরি হয়েছে। গেল দুইবারের মতো এবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, যার সদস্য থাকবেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক। কমিটির আকার হতে পারে 6 সদস্যের। এই কমিটির সদস্যরা পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করতে 10 কর্মদিবসের মধ্যে একটি তালিকা প্রস্তুত করবেন। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশন গঠন করবেন। যদিও নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কোনো ভূমিকা থাকে না বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইন না করে সার্চ কমিটি দিয়ে নতুন কমিশন গঠন করা অর্থই হচ্ছে ক্ষমতাসীন দলের অনুগতদের দায়িত্বে বসানোর ব্যবস্থা করা। সার্চ কমিটির মাধ্যমে যেটা হবে সে অতীতেরই পুনরাবৃত্তি হবে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা এই ধ্বংসযজ্ঞ অব্যাহতই থাকবে। মাহবুব তালুকদারের মতো লোক তিনি বারবারই বিভিন্ন বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা নানান সিদ্ধান্ত নিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, তারা যাদের প্রতি অনুগত আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। গতবার যেভাবে হয়েছে কোনো গুঞ্জাইশ বলতে এবং লক্ষণ তো কোনো নতুন কোনো কিছু দেখি না। আশাপ্রদ কোনো কিছু হবে বলে মনে হয় না। তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সার্চ কমিটিতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ থাকায় শক্তিশালী কমিশন গঠনে তা সহায়ক ভূমিকা রাখবে। সার্চ কমিটি করলে যেটা হবে, নিরপেক্ষতা থাকে। কারণ এই কমিটিটা যখন করা হয় তারা কোনো পক্ষপাতিত্ব করবে না বলেই তাদেরকে এই কমিটিতে নেওয়া হয়। যদি কেউ মনে করে যে তার নিরপেক্ষ হবে না, তখনই তারা প্রশ্ন তুলতে পারে। প্রশ্ন না তুলে নিরপেক্ষ ভাবে একটা সার্চ কমিটি হলো, তারপরে তারা কাজ করলো, তার পরবর্তীতে যদি তারা কোনো আপত্তি তুলতে চায়, এটা গ্রহণযোগ্য চাইছে না। নিয়ম অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসে গঠন করা হবে সার্চ কমিটি। আগের মতো সেই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ বিভাগ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। তার মানে জানুয়ারি মাস আসতে আর বেশি বাকি নেই, মাত্র 2 মাস বাকি আছে এবং নির্বাচন কমিশন গঠন বা সার্চ কমিটি নিয়ে কথাবার্তা সব মহলেই হচ্ছে। শারমিন মুর্শিদ, আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। আসলে এই প্রতিবেদন থেকে এবং তার পাশাপাশি রাজনীতির মাঠেও অনেক ধরনের কথাবার্তা নিয়ে হচ্ছে। শারমিন মুর্শিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বাংলাদেশে প্রশ্ন বরাবরই থাকে। শারমিন মুর্শিদ সম্ভবত এখন আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি বা যুক্ত নেই তিনি আমাদের সঙ্গে। আবু আলম শহীদ খানকে প্রশ্নটি করতে চাই। আসলে সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলের ভূমিকা এবং সবাইকে আস্থায় নিয়ে আসা, কতখানি চ্যালেঞ্জ আমাদের সামনে আছে? আবু আলম শহীদ খান। এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন গঠন নিয়ে তো সবসময় বিতর্ক হয়, যেটা আপনি বলবেন, জানি যে বিতর্ক হয়। আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে বলা আছে যে নির্বাচন কমিশন গঠন করার বিষয়টি আইন প্রণয়ন করা। যতদিন আইন প্রণয়ন হবে না, ততদিন
রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং ওখানে খুব পরিষ্কার ভাবে অনুচ্ছেদটি আছে এবং দুঃখজনক হলো সত্য যে স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও আমরা এখন পর্যন্ত কোনো আইন করতে পারিনি এবং আইন ছাড়াই আমরা নির্বাচন কমিশন গঠন করে চলেছি এবং নানান সময়ে নানান ভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। বিভিন্ন ধরনের সরকার থাকে, সামরিক সরকার ছিল, নির্বাচিত সরকার ছিল, কথা খুব ভেঙে ভেঙে যাচ্ছে, কর্তৃত্ববাদী সরকার ছিল। তো এই যে সরকার, বিভিন্ন সরকার, গণতন্ত্রের লেবাসে আমার সরকার থাকে, তো বিভিন্ন সরকার তাদের ইচ্ছা মতো নির্বাচন কমিশন করেছে এবং করতে পারছে, এই জন্য যে দেশে কোনো এই বিষয়ে আইন নেই। যেটা আমরা আলোচনায় দেখলাম, জানি যেটা জিল্লুর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি সকল দলের সাথে আলোচনা করে একটা সার্চ কমিটি গঠন করেছিলেন এবং ওটাই বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি উনি ফলো করেছেন এবং হয়তো আওয়ামী লীগ চায় যে ওটাই ফলো করা হোক। অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা এর ব্যাপারে দ্বিমত করেছে। সার্চ কমিটি গঠন একটা ভালো, এই ব্যাপারে অন্য কিছু না থাকলে তো একটা সার্চ কমিটি গঠন করা যেতেই পারে। তবে সার্চ কমিটির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের সার্চ কমিটি গঠন করছি এবং সেই সার্চ কমিটি বিবেক কতদূর আছে এবং তারা কতটা আনুগত্য দেখাবেন আর কিভাবে এটা হবে। এই ক্ষেত্রে যেটা বলা প্রয়োজন যে হ্যাঁ, আমাদের দেশে আমরা এই ব্যবস্থার কিন্তু কোনো ভালো পরিবর্তন, ইতিবাচক মৌলিক পরিবর্তন করতে পারিনি। আমরা যদি সার্চ কমিটিও করতাম এবং সেই সার্চ কমিটি যে নামগুলো করবে সেটা যদি আমরা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে একেবারে ওপেন ফোরামে যদি আলাপ আলোচনা করতে পারতাম, প্রত্যেক ব্যক্তি যাদেরকে তারা মনোনীত করছেন বা যাদেরকে তারা সুপারিশ করছেন, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারতাম, কিন্তু আমরা কিছু জানি না। এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করা ছাড়া, দু একটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয় সিদ্ধান্ত দিতে পারেন না। সার্চ কমিটি যাই নাম রিকমেন্ড করুক, তখন এটা আর্গুমেন্টে আসবে যে সেই নামগুলো মহামান্য রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন এবং অবশ্যই তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন, সুতরাং প্রধানমন্ত্রীর যে অনুমোদন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেই ক্ষেত্রে যে আমরা যদি ভারতের দিকেও তাকাই, সেখানেও কিন্তু নির্বাচন সংক্রান্ত বিষয়ে যখন প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার নিযুক্ত করা হয়, তারাও একটি ব্যবস্থা আছে। সেখানে কোনো আইন নাই, সেখানে সার্চ কমিটি করা হয় না, কিন্তু একটা ব্যবস্থা আছে। যেভাবেই আপনি নির্বাচন কমিশন গঠন করেন না কেন, প্রশ্নটা হলো বৃক্ষ তোমার নাম ঠিক ফলে পরিচয়। ওনারা কি দিবেন, কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনগুলো কেমন হয়, দিনে হয় না রাতে হয়, ভোট কেন্দ্রগুলো দখল হয় নাকি কি হয়, ইভিএম এ ভোট নিলে রাত পেরুলেও নির্বাচনের ফলাফল আমরা কেন দিতে পারি না, আবার ইভিএম এ ভোট নেওয়ার পরে ইভিএম মেশিনের কাছে একজন দাঁড়িয়ে থাকে, আপনার টিপসই এবং অন্যান্য সবকিছু চেক করার পরে ভোটটা তারা দিয়ে দেন। এইসব যখন ঘটে তখন নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে হোক আর আইনের মাধ্যমে হোক, নির্বাচন কমিশনের কাজ নিয়ে অনেক কথা হয় এবং নির্বাচন কমিশন খুবই বেকায়দার অবস্থায় থাকে। কারণ নির্বাচন কমিশন যাদের মাধ্যমে নির্বাচন করে তাদের তো এত লোক বললে, এবং পৃথিবীর কোনো দেশে নির্বাচন কমিশনের কাছে লক্ষ লক্ষ লোক থাকে না বা হাজার হাজার লোক থাকে না, নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের সিস্টেম থাকে সেখানে, বা আসলে সব সময় তারা সিস্টেমটাই আমাদের, সেটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের সিস্টেমেই ভুল, আমাদের সিস্টেমেই গলদ। সুতরাং কাকে আপনি নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার করলেন, সে কি করবে এবং যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, সরকার চালান, গডের অনুমতি বা গড কিভাবে চাচ্ছেন, সেই গভর্নমেন্ট অফ দ্য ডে, আসল গড না, গভর্নমেন্ট অফ দ্য ডে কিভাবে চাচ্ছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। সুতরাং এই আলোচনার মধ্যে মূল আলোচনা হওয়া উচিত সিস্টেম নিয়ে, আমরা কি সিস্টেম চাই, আমরা কেমন নির্বাচন চাই। আমি আপনার কাছে আবারও আসছি আবু আলম শহীদ খান। আমরা শারমিন মুর্শিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে প্রথম প্রশ্নটি করতে চেয়েছিলাম কিন্তু তিনি তখন আমাদের সঙ্গে ছিলেন না। আমরা আসলে যে বিষয়, দুঃখিত আমার লাইনটা কেটে গেছিল একটু, কেন জানি আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি, নির্বাচন কমিশন বা নির্বাচন নিয়ে কথা হলেই আমাদের কয়েকটি শব্দ সামনে আসে। একটি হচ্ছে আজ্ঞাবহ, আরেকটি হচ্ছে গ্রহণযোগ্যতা, এবং সরকার পক্ষ একরকম মন্তব্য করেন, অপোজিশন এক পক্ষ মন্তব্য করেন। এটি বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির অংশ হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনারদের ভূমিকা আসলে কিভাবে নির্ধারিত করা যেতে পারে, আইনের কাঠামো কতটুকু শক্ত আছে আমাদের, কি বলবেন আসলে শারমিন মুর্শিদ? দেখুন, আমি যাই বলি না কেন খুব একটা নতুন কিছু হবে না। আপনি তো জানেন যে আমরা নাগরিক সমাজ থেকে আমাদের একটা বক্তব্য পেশ করেওছি, এবং আমার বক্তব্যটা আলম সাহেবের থেকে খুব একটা ভিন্ন কিছু নয়। নির্বাচন কমিশন ততখানি শক্তিশালী হবে যতখানি আমার সরকার সেটাকে, আমার রাষ্ট্র সেটাকে পারমিট করবে। এটা কিন্তু আমরা বারবার দেখেছি।
তো আপনি যখন বলছেন যে কি ধরনের আইনি কাঠামোতে নির্বাচন কমিশন তৈরি হবে, আমি এইটুকুই বলবো যে আমাদের এই 71 সাল থেকে মানে 72 সাল থেকে আজ অব্দি সেই আইনটাই তৈরি হয়নি। এবং যে বিশেষজ্ঞরা আছেন এই দেশে, কনস্টিটিউশনাল এক্সপার্টস, লিগ্যাল এক্সপার্টস, একেবারে টপ অফ দ্য লাইন, আন্তর্জাতিক সুনামধন্য এখনো অনেক আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা এটা একটা কাঠামো তো অবশ্যই তৈরি করে দিতে পারবেন। আমি সেই এক্সপার্ট নই, কিন্তু আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে এই 50 বছরে দাঁড়িয়ে এখানে আজকে আমরা প্রশ্ন করছি আমার নির্বাচন কমিশন কেমন হবে, আমরা প্রশ্ন করছি কি কাঠামো সেটার হবে। আপনি বলুন, এটা একটু লজ্জার বিষয় নয় কি? আমাদের 11টা পার্লামেন্টারি ইলেকশন হয়ে গেল, এবং সেই পার্লামেন্টারি ইলেকশন গুলো যদি আমরা একটু বিবেচনা করি, বিশ্লেষণ করি, আমরা দেখব 11টা পার্লামেন্টারি ইলেকশন 11 রকম হয়েছে। তার ভেতরে 4টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেখানে হয়তো একটা এক ধরনের একটা ফরম্যাটের ভিতরে, একটা ফ্রেমওয়ার্কের ভিতরে হয়েছে। তো প্রথম বিষয় হচ্ছে যে আমি যে প্রশ্নটার জবাবটা যে দেব আপনাকে, যে এটা কি ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কে ভিতরে এটা নির্বাচন কমিশনের কাঠামোটা কেমন হবে, এই প্রশ্নটা এই জবাবটা তখনই মিনিংফুল হবে যখন আমি বুঝবো যে এই কথাগুলো কোনোখানে গিয়ে পৌঁছাবে, কারো কানে গিয়ে পৌঁছাবে, এবং সেখানে একটা আমল পাবে। তো সত্যি কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আমরা জোরদার করিনি। আজকে আমরা এই প্রশ্নটা তুলছি, নতুন নয়, এটা বরাবরই তুলছি। আমার 20 বছর হয়ে গেল নির্বাচন পর্যবেক্ষণ করার, এবং আমার মনে আছে আমি প্রথম দিন যখন এই কাজটি শুরু করি, সেদিনও একটি প্রথম বাক্য ছিল আমাদের যে নির্বাচন কমিশনকে আমরা কিভাবে শক্তিশালী করব। আজকে 20টি বছর পরে আমি আবারও বলছি, আমরা আবারও সেই প্রশ্ন করছি, নির্বাচন কমিশনকে আমরা কিভাবে শক্তিশালী করব। আরেকটি প্রশ্ন সম্পূরক করতে চাই আপনাকে শারমিন মুর্শিদ, সেটি হচ্ছে এই দায় কি শুধুমাত্র নির্বাচন কমিশনের, নাকি রাজনৈতিক দলগুলোরও সে দায়িত্ব আছে বা দায় আছে? আচ্ছা, দেখুন, নির্বাচন কমিশনের দায় আছে, কিন্তু আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভেতরে তো নির্বাচন কমিশন, এবং রাজনৈতিক দলগুলো তো রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে একটি বিষয়। আর আমার রাষ্ট্রীয় ব্যবস্থাটা কি হতে যাচ্ছে সেই ব্যাপারে কি আমরা পরিষ্কার? আমরা কি সত্যি একটা গণতান্ত্রিক দেশ হতে চাইছি বা হচ্ছি? তো আমার রাষ্ট্রের কাঠামোটাই যদি পরিষ্কার না থাকে, তাহলে আমি কোন আইনের ভেতরে, কোন কাঠামোর ভেতরে আমি নির্বাচন কমিশনকে নিয়ে আসবো? কেন দলের কথা বলছেন? দল তো আমার সেই, আবার বলছি, 72 সাল থেকে আজকে আমি 2021 সালে এসে পৌঁছেছি। আপনি আমাকে প্রশ্নের জবাব দিন, কোন দলটি গণতান্ত্রিক, কোন দলটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে? এই কথাগুলো নতুন নয়। এবং আমি কেন আজকাল জানেন আসছি না, কারণ আমার মনে হচ্ছে আমি বারবার একই কথা বলছি, বারবার যারা এখানে যারা বিজ্ঞজনেরা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোই আমরা নানান ভাবে পুনর্ব্যক্ত করছি। পুনর্ব্যক্ত করতে হবে। রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র নেই, তারা সেটা চর্চা করেনি, তারা চর্চা করতে পারেনি। এখন যে দল নিজের দলের ভেতরে গণতন্ত্র চর্চা করে না, সে কোন কাঠামো তৈরি করবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে? এখন আমরা এমন একটি জাতিতে পরিণত হয়েছি, আর যাই বলি, আমরা বলতে পারি না যে আমরা একটা গণতান্ত্রিক মানসিকতার রাষ্ট্র। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের মূল্য ততটুকুই যতটুকু রাষ্ট্র তাকে দেবে, এবং রাষ্ট্র তাকে দেবে কিনা আজকে সেই প্রশ্নটা তুলুন। রাষ্ট্র কি একটি নির্বাচন কমিশন, স্বতন্ত্র কাঠামোর তৈরি একটি নির্বাচন কমিশন চায়? যদি চায় তো কেন চায়? যদি আমরা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াতেই বিশ্বাস না করি, আমার প্রক্রিয়াটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে why would I want an independent election commission? তো আমার মনে হয় আমরা খুব মৌলিক প্রশ্নের জায়গায় গিয়ে, আপনার এই মৌলিক প্রশ্নটি নিয়ে আসলে সামনে আমি এগোতে চাই। ডক্টর মিজানুর রহমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবারই আলোচনা করি, এবং রাজনৈতিক দলগুলো বা সরকারের কাঠামোগুলো আসলে কতটুকু চায় নির্বাচনটি সুষ্ঠু হোক, বা আসলে এই কথাগুলোর প্রেক্ষাপটে আপনার নিশ্চয়ই ভিন্ন মত যুক্তি আছে।
কিভাবে আপনি উপস্থাপন করতে চান? ধন্যবাদ। আমার অবস্থা অনেকটা শারমিন আপার মতোই, কারণ এগুলো নিয়ে এত এত মানে আপনাদের এই চ্যানেলে অন্তত 200 টক শো হয়তো আমরা করছি যে এই নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন ইত্যাদি। দেখুন, দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আসলে ওইটাই, যেটা আমাদের সাবেক সচিব আবু আলম সাহেব যেটা বললেন, যে আমরা একটা 50 বছরে আমরা একটা আইন করতে পারি। এটার জন্য তো আর এক দলকে দায়ী করা হবে না, বা বর্তমান ক্ষমতাসীন দল দায়ী না। এর আগে বহু দল ক্ষমতায় ছিল এবং বহু শাসকরা ছিল, কেউই এই কাজটা করেনি। এখন মনে করেন নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সার্চ কমিটির মাধ্যমে আমরা 2টা নির্বাচন কমিশন পেয়েছি, এই বর্তমান চলতি যেটা আছে এবং আগেরটা। সেটা তো তাও একটা মোটামুটি বলতে গেলে ফরম্যাট ছিল। মহামান্য রাষ্ট্রপতি কয়েকজন লোককে দায়িত্ব দেন, তারা কয়েকজনের নাম বলেন, সেখান থেকে উনি একটা পছন্দ করেন, এবং সার্চ কমিটি কারা আছে সেটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেন জাতিকে সার্চ কমিটি কারা কারা আছে। তো এইটা যখন বঙ্গভবন থেকে যখন একটা প্রজ্ঞাপন জারি হয়, তখনও কিন্তু এটা আইন না হলেও আইনের খুব কাছাকাছি একটা বিষয়। কিন্তু মনে করেন বর্তমান সংসদে যদি এরকম একটা আইন পাশ করে দেয়, যখন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন বা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারটা আসবে, তখন মহামান্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি অথবা সাবেক প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে দিয়ে ওনার পছন্দ মতো বিশিষ্ট ব্যক্তি 5 জন ব্যক্তি দিয়ে একটি সার্চ কমিটি গঠন করবেন। সেই সার্চ কমিটির 10 জনের নাম বলবে এবং 10 জনের এই যোগ্যতা থাকতে হবে, এবং এটা যদি একটা আইন পাশ হয়ে যায় এবং সেখান থেকে মহামান্য প্রেসিডেন্ট, এবং সেখানে যদি বলা হয় এই কাজটা অন্তত সরকারি দল বা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়াই মহামান্য রাষ্ট্রপতি করতে পারবেন। মনে করেন এই আইনটুকু পাশ করলে তো একটা আইন হবে, কিন্তু এটা কি মানে নেবে? এখন যে পার্লামেন্ট আছে সেখানে আপনি যেই আইনে করুক না কেন, এই সার্চ কমিটি নিয়ে যে কথাগুলো হচ্ছে যে এটা পকেটের কমিটি হবে, নিজস্ব কমিটি হবে, আইন যখন করবে, আইনটার ধারা আমি সংক্ষেপে আইনটা বলে ফেললাম, যদি এরকম একটা আইনও করতে পারে, কারণ পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি সরকারের আছে, এইটা যেটাই করুক না কেন ওই একই সমালোচনা হবে। আসলে আমরা যে জায়গাটা নিয়ে মনে করেন আমাদের বলা হলো যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে যে নির্বাচনগুলো ছিল, নির্বাচনগুলো অপেক্ষাকৃত ভালো এবং অনেকটাই নির্বাচন কমিশন ভালো কাজ করছে। কিন্তু দেখেন সবচেয়ে ভালো কাজ যেটা করছে বলে হুদা কমিশন, এই হুদা না, আগের হুদা শামসুল হুদা কমিশন, ওই শামসুল হুদা কমিশন মানে শুধু এই বর্তমান যে বড় বিএনপিটা আছে এটাকে বাদ দিয়ে আরেকটা নতুন বিএনপিকে ধানের শীষ মার্কা দেওয়ার জন্য 2.5 মাস 3 মাস যাবত এই ইয়েটা ঝুলিয়ে রাখছিল, মার্কাটা কাকে, ওই একটা দলকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে সরকারের তখন আজ্ঞাবহ ছিল না, এটা বলবো না, ওই যে আর্মি ব্যাক বাই যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট তখন নির্বাচন কমিশন পরিচালনা করতো। এটা হলো একটা উদাহরণ, কারণ আরেকটা বিএনপি গঠন করার জন্য সমস্ত আয়োজনে সায় দিয়েছিল ওই নির্বাচন কমিশন। সেই জন্য যথার্থই বলছেন, আসলে মূল বিষয়টা হচ্ছে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের যদি দলগুলো যদি সদিচ্ছ না থাকে, রাজনৈতিক দলগুলো যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং এর ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে হয় এবং পরবর্তীতে যে কাজগুলো করতে হয় এটা যদি বিশ্বাস না করে, যতগুলো পার্লামেন্ট আমাদের তো 11টা পার্লামেন্টের বর্তমান যে পার্লামেন্ট, এটা হয়তো নির্বাচন পদ্ধতি শতভাগ ত্রুটিমুক্ত ছিল এটা বলবো না, কার দায় এটা আলাদা আলোচনা, কিন্তু এর আগে ভালো নির্বাচন যেগুলো হয়েছিল সেগুলো থেকে কি আমাদের কোনো প্রতিনিধিত্বমূলক আলোচনা কখনো হয়েছিল, বা ওই পার্লামেন্ট গুলোতে বিরোধী দল উপস্থিত ছিল? বছরের পর বছর বিরোধী দল যায়নি আমাদের কোনো পার্লামেন্টে, বিশেষ করে এই নবম, দশম, একাদশ, এর আগে অষ্টম থেকে আরম্ভ করে পার্লামেন্টে মানে 400 দিনের মধ্যে মানে 34 দিন গেছে বিরোধী দল, অথবা দেখা গেল যে 40টা অধিবেশনের মধ্যে 2টাতে বিরোধী দলের নেত্রী গেছে, এরকম ঘটনাও কিন্তু আছে। ওই জন্য আমাদের মূল দরকারটা সামনে আপনার যথার্থই বলছেন, আমাদের পলিটিক্যাল পার্টি মূল স্টেক হোল্ডার যদি একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে আসার অভ্যস্ত না হয়, তাইলে এইসব নির্বাচন কমিশন নির্বাচন, আর আমি বারবার যেটা বলি, নির্বাচন কমিশনের যে আইন আছে, এত শক্তিশালী আইন ওয়ার্ল্ডে আশেপাশের কোন দেশে এরকম শক্তিশালী আইন নাই। আইন নিয়ে আর কি করবেন? যেখানটায় আলোচনা হওয়া দরকার ছিল, নির্বাচন কমিশনকে শক্তিশালী যতই করেন না কেন, এইটা নির্বাচন শুরু হওয়ার দিন সকাল 8টা পর্যন্ত শক্তিশালী থাকে। এরপরে ক্ষমতাটা চলে যায় আবু আলম শহীদ ভাইদের যে শিষ্যরা আছে, ডিসি এসপি, তাদের হাতে চলে যায়, পুরা নির্বাচনটার দায়িত্ব ওদের। তো সেখানে 126 অফ দ্য কনস্টিটিউশন যেটা আছে, যেখানে বলা হয়েছিল
গভর্নমেন্টটা হবে ছোট, গভর্নমেন্ট ছোট আর নির্বাচন কমিশনটা হবে বড়, ক্ষমতার দিক থেকে, আয়তন না শুধু, জি ক্ষমতার দিক থেকে। সেই ক্ষমতাটা যদি 126 আরো স্পেসিফাই করা যায়, অর্থাৎ যারা নির্বাচনের শহীদ ভাই যথার্থ বলছেন, পৃথিবীর কোন নির্বাচনের কমিশনের পক্ষে লক্ষ লক্ষ নিজস্ব লোক দিয়ে নির্বাচন করা সম্ভব না, করেও না কোথাও। সেই ক্ষেত্রে আপনাকে নির্ভর করতে হবে এদের উপরে, ডিসি, এসপি, স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, কলেজের, এদের উপর যখন নির্ভর করতেই হবে, তাহলে এদের আপনি ওরকম একটা বিধিবিধানের আওতায় নিয়ে আসেন যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, শুধু নির্বাচনকালীন সময় না, পরবর্তীতেও যদি তাদের কোনো দায়িত্বে অবহেলা, দায়িত্ব না ঠিক, ওখানে বলা হচ্ছে কর্তব্য, এই কর্তব্যে অবহেলাটা শাস্তিযোগ্য অপরাধ, পরবর্তীতেও যদি তার প্রমাণিত হয়, এখন কোনো অভিযোগ আসলে একটা ট্রান্সফার বদলি টদলি এগুলো আমরা দেখি, এরকম না, তাকে শাস্তির আওতায় আনার ক্ষমতা দিতে হবে। নট অনলি ইলেকশন টাইম, ইলেকশনের পরেও যদি তার কোনো গাফিলতি ধরা পড়ে অথবা তার অদক্ষতা বা যে কোনো আচরণ যেটা নির্বাচন আইনের পরিপন্থী, ওই কর্মকর্তাকে যাতে শাস্তির আওতায় আনতে পারে, অর্থাৎ ওখানে 126 প্রচুর কাজ করার সুযোগ আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আর নির্বাচন কমিশন আপনি যেভাবেই গঠন করবেন, এই গঠন প্রক্রিয়াটা যাই হোক না কেন, সার্চ কমিটি অথবা আইন, যদি এখন এই পার্লামেন্টের মাধ্যমে সরকার যদি আইন পাস করে, সেই আইনটাও একই সমালোচনার সম্মুখীন হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু বিরতি নিতে চাই, বিরতিতে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই বা আলোচনার একটা ভূমিকা রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা আদৌ কি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই কিনা, বা শক্তিশালী করলে কার লাভ কার ক্ষতি, সেটি একটি বড় প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন। বিরতি নিয়ে ফিরে এসে এই আলোচনার বাকি অংশ। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন ASBRM জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন এবং নির্বাচন কমিশন, তার ভূমিকা, তার ক্ষমতা এবং শক্তিশালী হওয়া নিয়ে। আবু আলম শহীদ খান, একটি শব্দ আমরা বারবারই শুনি, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। আসলে এই শক্তিশালী কি সাংবিধানিক কোনো ব্যাখ্যা নিশ্চয় আছে, এবং এই শক্তিশালীটা আসলে কিভাবে করা যায়? আর অনেক শক্তিশালী নির্বাচন কমিশন আমরা ইতিমধ্যে জানি বা সবাই বলার চেষ্টা করে, শক্তি প্রয়োগের ক্ষমতা নির্বাচন কমিশনের কতটুকু আছে? আবু আলম শহীদ খান, কি আমাকে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে আপনারা আমাকে কেউ শুনতে পাচ্ছেন না। আমরা একটু চেষ্টা করে দেখছি। আবু আলম শহীদ খান, আমি প্রশ্ন করেছিলাম যে আসলে নির্বাচন কমিশনের মানে একটা কথা বারবারই বলা হয়, শক্তিশালী করতে হবে। কতখানি শক্তিশালী করতে হবে বা শক্তিশালী হওয়া উচিত, তার সাংবিধানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে, এবং শক্তি প্রয়োগের ক্ষমতা কতটুকু নির্বাচন কমিশনের হাতে থাকে, আর বাস্তবতা কি? আবু আলম শহীদ খান। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে বা একটা স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন থাকবে, এটা তো মৌলিক বিষয়। এই ব্যাপারে তো আমরা সবাই একমত, সমস্ত রাজনৈতিক দলে একমত, এমনকি স্বৈর শাসকরাও মাঝে মাঝে এই ব্যাপারে একমত পোষণ করেছে। কিন্তু আসল কথা হলো যে আমরা এটা বিশ্বাস করি না। আমরা এটা মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলে আমরা একটা নির্বাচন কমিশন করি, এবং নির্বাচন কমিশনকে বাংলাদেশের যে আইন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে বাংলাদেশের যে আইন বিধিবিধান করা হয়েছে, তাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, তারা অনেক কিছু করতে পারে। তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীর অনেক দেশের নির্বাচন কমিশনে নেই। এমনকি ভারতের নির্বাচন কমিশন, যেটা নিয়ে আমরা অনেকেই গর্ব করেন এবং ভারতবাসীও গর্ব করেন, তাদের কাছেও এত ক্ষমতা নাই, কিন্তু তারা একটা স্বাধীন সুন্দর নির্বাচন করতে পারে। এই যে সেদিন পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হলো, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা দলে দলে এসেছিলেন, দলে দলে চেষ্টা করেছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু কোনোভাবে কিছু করতে পারলেন না। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি আরো বেশি ভোট পেয়ে জিতলেন। সেটা হলো নির্বাচন কমিশন, যে যাদের কাছে অনেক ক্ষমতা নেই, কিন্তু তারা একটা ভালো নির্বাচন করতে পারে। এবং এটা টিএম সেশনের সময় থেকে শুরু হয়েছে। উনি একজন ব্যুরোক্র্যাট ছিলেন এবং উনি দেখিয়েছেন যে নির্বাচন, মানে ভারতের নির্বাচন অবস্থা খুবই খারাপ ছিল, বিশেষ করে বিহার, এমনকি পশ্চিমবাংলা, আরো উত্তরপ্রদেশ এবং অন্যান্য অনেক জায়গায় নির্বাচন অবস্থা খুবই খারাপ ছিল। এবং উনি সবগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। এবং সেখানেও কিন্তু এই নির্বাচনে, যেটা একটু আগে মিজান সাহেব আমাকে কটাক্ষ করছিলেন যে নির্বাচন তো আমার ভক্তরা বা আমার শিষ্যরা করে, আমার কোনো ভক্ত শিষ্য ওইভাবে নেই, আমার কোনো দল নেই, আমার ক্যাডার নেই। বাট হ্যাঁ, ট্রু যে নির্বাচনের সময় নির্বাচন কমিশন, প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন, কর্মচারী আছেন, এবং আমাদের যে পুলিশ বিভাগ আছে, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং বেশি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মানে যাদের বেশি কর্মকর্তা কর্মচারী মাঠে আছে, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনের নির্বাচনটা আয়োজন করেন।
এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু তখন তাদেরকে ডেপুটেট করা হয়, এবং নির্বাচন কমিশনের কাছে 126 আর্টিকেল সংবিধানে তাদের কাছে ওই সংবিধানের ওই অনুচ্ছেদের আলোকে তাদেরকে যথেষ্ট ক্ষমতায়িত করা হয়েছে, কিন্তু তাদেরকে ক্ষমতা ব্যবহার করতে আমরা দেখি না। তারা কখনো ক্ষমতা ব্যবহার করেন নাই। পরের একটা ছোট উদাহরণ দিই, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিছু লোক আজকাল নির্বাচিত হয়, নির্বাচন খেলা হয় আজকাল, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, এবং পার্লামেন্টে তো 154 জন নির্বাচিত হয়েছিল। সেটা তো একটা ইতিহাস। সেই সময় একটি বিরোধী দল নির্বাচনে যায়নি এবং তারা নির্বাচন স্থগিত করার বা নির্বাচন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং নির্বাচন বন্ধ হয়নি, সেটা আরেকটা বিষয়, অন্য আলোচনা। বাট এই যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, আপনার এই যে আমার বয়সকালে যতদিন ধরে ভোটার 18 বছর বয়স থেকে আমি কখনোই দেখিনি লোকাল গভর্নমেন্ট নির্বাচন। এটা খুবই একটা কম্পিটিটিভ নির্বাচন, এবং এলাকার মানুষরা নির্বাচন করে এবং গ্রামের মানুষরা নির্বাচন করে, তৃণমূল পর্যায়ের মানুষরা এটাতে যুক্ত থাকে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের কাছে এই ক্ষমতা আছে, যদি এরকম পরিস্থিতি মানে এরকম খেলা হয়, অথবা টাকা দিয়ে কাউকে কিনে নেওয়া হয়, অথবা কাউকে জোর করে মনোনয়ন না দিতে না দেওয়া হয়, তখন তারা এটা একসেপ্ট নাও করতে পারে। রিটার্নিং অফিসার একসেপ্ট করলেও নির্বাচন কমিশন এটা একসেপ্ট করতে নাও পারে, কিন্তু নির্বাচন কমিশন কখনোই এটা চিন্তা করেনি। নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতো টেকনিক্যাল কথাবার্তা বলে, আমরা কি করব, ওখানে তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, আমাদের করাই কিছু ছিল না। এটাই হলো নির্বাচন কমিশনের যে মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন, এটা তার প্রমাণ। কারণ লোকাল গভর্নমেন্ট নির্বাচনে তো সরকারের পক্ষ থেকে তেমন কোনো চাপ থাকে না, কারণ চাপ না থাকারই কথা, কারণ তাতে ক্ষমতার পরিবর্তন হয় না। যেখানে ক্ষমতার পরিবর্তন যুক্ত সেখানে গভর্নমেন্ট অফ দ্য ডে অনেক চেষ্টা করতে পারেন। সেখানেও নির্বাচন কমিশন কিন্তু সোজা হয়ে মেরুদণ্ড দ্বারা সোজা রেখে তাদের তো আর কিছুই পাওয়ার নাই। নির্বাচন কমিশনার কখন হয় একজন মানুষ, তার বয়স যখন 60-65 হয়ে যায়, যখন তিনি তার নর্মাল কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি বিচারপতি হতে পারেন, তিনি আমলা হতে পারেন, তিনি শিক্ষক হতে পারেন, কিন্তু তার এমন একটা বয়সে তিনি নির্বাচন কমিশনার হন বা প্রধান নির্বাচন কমিশনার হন যখন তার বিবেকটাই শুধু থাকার কথা, মেরুদণ্ডটা থাকার কথা। কিন্তু এই লোকগুলার আমি আই এম ভেরি সরি, আমি তাদের প্রতি কোনো ম্যালাইজ নাই, কিন্তু এই মানুষগুলো যারা নির্বাচন কমিশনার হন, প্রধান নির্বাচন কমিশনার হন, তারা যে পবিত্র দায়িত্বটা নেন এবং যে শপথটা নেন, সেই শপথের প্রতি তারা একনিষ্ঠ থাকেন না, আন্তরিক থাকেন না, তারা শপথ ভঙ্গ করেন এবং তাদের বিবেক কাজ করে না, মেরুদণ্ড কাজ করে না। সেটাই হলো আমাদের সবচেয়ে বড় অসুবিধা। তার পাশাপাশি হলো যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, শাসক দল, এবং যারা নির্বাচন করবেন তাদেরকেও তাদের কাজটা করতে হবে। স্টেক হোল্ডাররা যদি জাগ্রত না থাকে এবং স্টেক হোল্ডাররা যদি ভালো নির্বাচন না চায়, এখন সেটাই প্রশ্ন যে আমরা কি গণতন্ত্র চাই কি চাই না, আমরা ভোট মানুষ দেখ এটা চাই। জি আবু আলম শহীদ খান, আমরা একেবারে শেষের দিকে আছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথার সারমর্ম নিয়ে আমি সামনে এগোতে চাই। শারমিন মুর্শিদ, নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কতটুকু তাদের হাতে থাকে এটি একটি প্রশ্ন কিন্তু থাকে। কাঠামোর মধ্যে কাঠামো কতটুকু কাজ করতে পারে এটি একটি ব্যাপার। আসলে সবকিছুর মধ্যেও তো আসলে সাধারণ মানুষ যারা আসলে ভোটাধিকারটি প্রয়োগ করতে চায় তারাও তো নানাভাবে বঞ্চিত হওয়ার জায়গাটি তৈরি হয়। এটি কতটুকু আসলে গ্রহণযোগ্যতার জায়গায় আছে এবং রাজনৈতিক দলগুলো, সরকারি কাঠামোগুলো কতটুকু এটিকে সমন্বয় করতে পারে? দেখুন, নির্বাচন কমিশনকে আবু আলম সাহেব যেটা বললেন, নির্বাচন কমিশনকে আমাদের দেশে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি সেটা কাজে লাগাবেন কি লাগাবেন না সেটা কিন্তু তার ক্ষমতার ভেতরে। এখন সরকার তাকে প্রভাবিত করবে, সরকার সবসময় হয়তো প্রভাবিত করতে চাইবে, কিন্তু সে প্রভাব মুক্ত থাকবে কিনা সেই সাহস এবং মেরুদণ্ড তার থাকতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে তাকে কতখানি ক্ষমতা দেওয়া হয়। তাকে অগাধ ক্ষমতা দেওয়া হয়, তাকে একটা রাষ্ট্রের সরকারের চাইতে বেশি ক্ষমতা দেওয়া হয়, কিন্তু সে যদি সেটা কাজে না লাগায় এবং সে যদি কাজে লাগাতে ভয় পায়, তাহলে তো তার নির্বাচন কমিশন হওয়াই উচিত না। এবং দুঃখের বিষয় হচ্ছে এই যে এটা 2014 এবং 2018 সালে গিয়ে যে নির্বাচনগুলো হয়ে গেল, আমাদের নির্বাচনের মানদণ্ড কোনো থাকলেই তো না, বরং অনেকগুলো প্রশ্ন তৈরি হয়ে গেল। এই যে আমরা এখন বলছি সার্চ কমিটির মাধ্যমে কি কমিশন পেলাম আমরা? এমন দুটো কমিশন পেলাম যে কমিশন দুটো তারা স্বতন্ত্রভাবে একটি কাজও করতে পারলো না। এমনকি আপনি যে প্রশ্নটা করলেন যে মানুষের ভোটের আবারে গিয়ে ভোট দেওয়ার যে বিষয়টা,
সেটাও কিন্তু এখন নেই। আজকে মানুষ কিন্তু ভোট দিতে ভালোবাসে না। মানুষের কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে আস্থা একেবারে হারিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি এই আত্মসমালোচনার জায়গায় না আসে, তারা ক্ষমতায় বসে তারা যদি আত্মসমালোচনাটা না করতে পারে এবং তারা যদি না বোঝেন যে মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে আছে, নির্বাচন কমিশন যদি না বোঝে যে মানুষ ভোট দিতে যায় না এবং সেটার জন্য তার একটা দায়িত্ব আছে, তাকে মানুষকে আস্থার ভিতরে নিয়ে আসতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পরিবেশ দিতে হবে, মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে, অপোজিশন যেটাই হোক না কেন তাকে একটা স্পেস দিতে হবে। এই যে মৌলিক কথাগুলো বলছি, এগুলো কি বলার আর অপেক্ষা রাখে বলুন তো? এখন কথাটা হচ্ছে যে উদাহরণগুলো যেগুলো আছে সেটা শত শত উদাহরণ, সেগুলো বলে আমরা সময় নষ্ট করব না। আমরা সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকছি যে আজকে যখন আমার আবার নির্বাচন কমিশন তৈরি হওয়ার সময় এসেছে, আমি শুধু এইটুকুই দাবি রাখবো আমার সরকারের কাছে যে তারা আমার যেন গভীরভাবে চিন্তা করে দেখেন যে তাদের আরেকটিবার ক্ষমতায় আসার চাইতে দীর্ঘমেয়াদী এই দেশের শাসন ব্যবস্থাটা কোথায় চলে যাচ্ছে। উনাদের সুনাম এটার সাথে জড়িত। উনারা সঠিক কাজটি করলে উনারা যে ইতিহাস তৈরি করবেন, উনারা সঠিক কাজটি না করলে তারা ইতিহাসে একেবারে একটি অন্য রেখায় তাদেরকে চিহ্নিত করা হবে। সেই জায়গাটা থেকে মুক্ত থাকারও কিন্তু একটা জায়গা আছে। আমি তো আমার প্রধানমন্ত্রীকে বলবো যে আজকে উনি যে জায়গাটায় এসে দাঁড়িয়েছেন, ওনার এখন সময় এসছে এমন কতগুলো উদাহরণ স্থাপন করা, যে উদাহরণটা দেখে এই দেশের মানুষ আস্থায় এবং ভালোবাসায় তাদের মনটা জুড়িয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রীর এমন কতগুলো উদাহরণ স্থাপন করার জায়গা তৈরি হয়ে গেছে এবং তার ভেতরে একটি হচ্ছে যে নির্বাচন কমিশনটাকে সঠিকভাবে গড়ে তোলা এবং আইনটা তৈরি করা, এমনকি সাহস দেখে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করা। কারণ ভুলে গেলে চলবে না, আমাদের বর্তমান সরকারও একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ক্ষমতায় এসছে এবং আমাদের ইতিহাস বলে দেয় যে দলীয় সরকারের অধীনে নির্বাচন তুলনামূলকভাবে খারাপ হয়। এই কথাটা মেনে নেওয়ার সময় এসছে। আমরা এখানে কেউ রাজনীতি করি না, যারা তিনজন আমরা এখানে বসে কথা বলছি, আমরা কিন্তু দেশের কথা ভেবে কথাগুলো বলছি এবং একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা এই কথাগুলো বলছি। 50টি বছর হয়ে গেছে, আমরা 50 বছর উদযাপন করছি। 50 বছর আগে আমরা বলেছিলাম বাংলাদেশ ছোট্ট, বাংলাদেশ নতুন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এখনো এগোতে পারবে না। এখন আমি একটা পূর্ণ বয়স্ক একটি 50 বছরের রাষ্ট্র হয়েছি, আমি কি আজকে আবারও সেই কথা বলতে পারি না? অর্থাৎ আমার এই সরকারকে এখন এই চ্যালেঞ্জটা হাতে নিতে হবে, তাকে দেশকে আবার সঠিক পথে নিয়ে আসতে হবে। এটাই আমার একমাত্র আবেদন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর মিজানুর রহমান। আপনাকে দিয়ে আলোচনা আমরা শেষ করতে চাই। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বা ভুল ত্রুটি নিয়ে আমরা কথাবার্তা বলেছি। শারমিন মুর্শিদ তার কথাবার্তার মধ্যে একটি জায়গা বলেছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তিনি আরও বলেছেন যে ক্ষমতাসীন দলের অধীনে বা সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এটি তো আসলে অন্য বিতর্ক। এই বিতর্ক নিয়ে আসলে আপনার কি বক্তব্য আছে ডক্টর মিজান? এটা নিয়ে আজকে বিতর্ক করার সময় নাই, এটা বহু বিতর্ক আছে। এটা নিয়ে আমি শারমিন আপার সাথে এই ব্যাপারে একমত না। তবে শারমিন আপা যে দুইটা কমিশনের কথা বলছেন, আজিজ কমিশন আর সাদেক কমিশন, ওগুলা বাদ দিচ্ছেন। ওই আজিজ কমিশন কোনটা বাদ দিইনি। না প্রফেসর সাহেব, আমি কোনটাই বাদ দিইনি, কোনটাই কিন্তু একটার বিপরীতে নয়। 1,20,00,000 ভুয়া ভোটার করছিল কমিশন, আর সেই কমিশনের লোকদেরকে বঙ্গভবনের চা খাওয়াইতে নিয়ে গবেষণাটা তো আমি করেছিলাম, তো আমি ওটা একেবারে বাদ দিইনি, আমাকে ভুল বুঝবেন না। চা খাওয়ায় বিদায় করছে কমিশন, এটাও দেখছি আমি। তো এখন তো তাও সার্চ কমিটির মাধ্যমে হয়, আর যাওয়াটা নিয়মতান্ত্রিক ভাবে মেয়াদ শেষ করে হয়। কিন্তু বঙ্গভবনের চায়ের দাওয়াত দিয়ে যে কমিশনারদের বিদায় করা হয়েছিল সেই ঘটনা তো এই দেশে আছে। সাদেক কমিশন, আজিজ কমিশন বা যারা ফুন্ডে নির্বাচন করছিল সেগুলো কিন্তু আছে। না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা এখন আলাদা বলছে, আজকে এটা আলোচনা করার বিষয় না। এটা করলে বহু কথাই বলতে হবে, আদৌ আগের অবস্থায় সেখানে নাই। যেটা ভাই বললেন, আমাদের আবু আলম ভাই বললেন যে ভারতের ইন্ডিয়ানদের নির্বাচন কমিশন, তো এটা টিএন সেশনের নাম আসে। উনি আমলা ছিলেন, রিটায়ার্ড আমলা। আবার নির্বাচন কমিশন তো রিটায়ারমেন্টের পরে আবার উনি ডিসিবিতে যোগ দিয়েছিলেন।
বিজেপির বড় নেতা ছিলেন পরবর্তী পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত। তো এইটা মানে আমি বলছি যে দলীয় কারো আইডেন্টিটি থাকলেই যে সে মেরুদণ্ড সোজা হবে না এটা বলা যাবে না। এটা এক জিনিস। আপনি একবারে আকাশ থেকে তো লোক আনতে পারবেন না, কোনো না কোনো ভাবে হয়তো, কিন্তু লোকটা হতে হবে দৃঢ়চেতা। আর স্থানীয় সরকার নির্বাচনের যে উদাহরণটা দিলেন, দেখেন ভারতের নির্বাচনে যে নির্বাচন কমিশন নিয়েও কিন্তু অনেক সমালোচনা আছে। এই যে ভারতে পশ্চিমবাংলার যে বিধানসভা নির্বাচন, সেখানে নির্বাচন কমিশনের বহু পক্ষমূলক আলোচনা নিয়ে আমি নিজে এগুলো টিভিতে দেখছি, মমতা ব্যানার্জির বহু বক্তব্য দেখেছি এবং সরকারের মানে ইনফ্লুয়েন্স করার প্রবণতা এগুলো সবই ছিল। কিন্তু ওখানে নির্বাচনটা ভালো হওয়ার একমাত্র কারণ ছিল শক্তিশালী প্রতিপক্ষ অর্থাৎ বিজেপি এবং তৃণমূল যেভাবে মানে সশরীরে শেষ পর্যন্ত অবস্থান নিয়েছিল, সেটাই হচ্ছে নির্বাচন ভালো হওয়ার। এইটি কথাটা আমি শুরুতে বলছিলাম, মূল স্টেক হোল্ডার হচ্ছে নির্বাচন কমিশন না, নির্বাচনের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে যে আমরা একটা ভালো নির্বাচন করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনটা করবো, এই কথাটা প্রত্যেকদিন বলি। এই যে বলা হয় না, অনেক সমালোচনা করে যে গত নির্বাচনটা দিনে হলো নাকি রাতে হলো, এই নিয়ে আপনি তথ্য প্রমাণ যারা অভিযোগ করে তাদের দায়িত্ব, যে ইলেকশন আগের দিন হয়ে গেছে এই কথা অনেক সময় বলে, এটা তাদের দায়িত্ব প্রমাণ করা। কিন্তু আমি যদি বলি ইলেকশনটা ওই আগের দিন হয় না, ইলেকশনটা আরো 4 সপ্তাহ আগে লন্ডন থেকে হয়ে গেছে, যখন একটা রাজনৈতিক যখন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি 4-3জনকে নমিনেশনের চিঠি দিয়ে দিচ্ছে এবং সেখানে অনেক অভিযোগ হচ্ছে আর্থিক লেনদেনের বিনিময়ে সেগুলো হয়েছে। তো সেই ঘটনাগুলো কিন্তু আছে। একই জিনিস এখন যে ইউরোপিয়ান নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু এই তৃণমূল বলেন অথবা নমিনেশন বলেন, এর মধ্যে কি ধরনের মানে লেনদেন আর্থিক বিষয় জড়িত আছে, এগুলো কিন্তু এখন পত্রিকায় কিন্তু চলে আসতেছে। সেজন্য ইউপি নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে যেখানটায় দাঁড়াইতে পারতো নির্বাচন কমিশন শক্তিশালী ভাবে, সেটাও আসলে ওই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং সদিচ্ছার না থাকার কারণে সেখানেও কিন্তু এই জিনিসটা হচ্ছে। কারণ আপনি দলীয় ভাবে মনোনয়ন হচ্ছে, ধরিয়ে নেওয়া হয়, এখন যেই দল ক্ষমতাসীন আছে সেই দলের বাইরে অন্য কাউকে ভোট দিলে ভোটে জিতার সম্ভাবনাই একটা, আর জিতলেও সে অসহযোগিতা পাবে, দেশের এলাকার রাস্তাঘাট মানে ব্রিজ কালভার্ট মসজিদের উন্নয়ন হবে না। এই জন্য এই যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন যেখানে যেখানে ঘটছে ঘটনাটা এরকমই হয়েছে। তো আমি এখানে আরেক ধরনের বিতর্ক, আরেক ধরনের সংস্কার হয়তো আপনাকে ধরতে হবে। এখন আওয়ামী লীগের বা ক্ষমতাসীন দলের ভিতর থেকেও এই নমিনেশন প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, অনেক জায়গায় নমিনেশন পরিবর্তন করা হচ্ছে। সেটা তারপরেও আমি যেটা বলবো যে আমরা আগামী যে দ্বাদশ সংসদ নির্বাচনটা, এটা অংশগ্রহণমূলক হোক এবং সবাই অংশগ্রহণ করুক, এবং সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের দায়িত্ব তো অবশ্যই একটু বেশি হবে। কারণ এই যে তর্কগুলো 5 বছর যাবত করি, ইভেন কোনো মানে কারণ নাই যে অনন্তকাল ধরে শুধু বিতর্কই চলতে থাকবে, একটা বিষয় নিয়ে কোনো কনক্লুশনে আসতে পারবো না। তো আমরা আশা করব যে এইটার একটা শুরু হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন মধ্য দিয়ে আমরা একটা প্রতিনিধিত্বমূলক সংসদ পাবো, এবং সংসদটা আগের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচিত সংসদের মতো হবে না, যেখানে ওগুলা কোনোটাই কেন্দ্রবিন্দু, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা হলো সংসদ। সেই সংসদগুলোতে কিন্তু নির্বাচিত যারা অপেক্ষাকৃত ভালো নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু যায় নাই। সেজন্য আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক প্রসেসটা যেটা আছে এটার মধ্যে বিশুদ্ধতা ইলেকশনের, আরেকটা হচ্ছে পরবর্তী পর্যায়ে যে কার্যক্রমগুলো সংসদ করবে, গ্রহণ করবে, সেখানে সবার অংশগ্রহণ, সম্মিলিত অংশগ্রহণের মধ্যে দিয়ে যেটাকে সাবির আহমেদ বলছেন যে আমরা আর কত আলোচনা করবো, আমাদের তো 50 বছর হয়ে ডক্টর মিজান, আপনাকে যাওয়ার আগে ছোট সম্পূরক প্রশ্ন করতে চাই। সার্চ কমিটি গঠনের পরে যে কমিশনের গঠন হবে, সেটি তো আসলে সবার পছন্দের কমিশন হবে না, বা সব পলিটিক্যাল পার্টি সেটিকে পছন্দ করবে না। তার মানে কি আবারও সেই একই বাস্তবতা? সেটা যে সবাই পছন্দ হবে না এটা বোঝাই যাচ্ছে। তারপরও অর্থাৎ এখানে যে সমালোচনাগুলো হতে হবে সেইগুলো যেন না হয়। অর্থাৎ সার্চ কমিটিতে এখনো দেশে কিছু লোক তো আছে যাদেরকে দিয়ে করলে আপনি অনেক বেশি বিতর্ক হবে না, এরকম লোকদেরকে দিয়ে যদি আপনি করেন, কিছু সমালোচনা আপনি যাকে দিয়ে করেন সেটা হবে, কিন্তু তারপরেও ন্যূনতম যে একটা জায়গা, অর্থাৎ যাদেরকে দিয়ে করলে সমালোচনাটা কম হবে, অন্তত সেই লোকদেরকে যদি চিহ্নিত করে আপনি করতে পারেন, এটা মোর ক্রেডিবল হবে। এটা মহান রাষ্ট্রপতির দায়িত্বের মতো এটা করবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা একেবারে শেষের দিকে, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। আমরা একটি করে বাক্য শুনতে চাই বা নির্বাচন কমিশনের ভবিষ্যৎ বাস্তবতা নিয়ে। আবু আলম শহীদ খান, আপনার শেষ বাক্যটি একটু শুনতে চাই আমরা। আসলে আমাদের দেশে একটা শক্তিশালী নির্বাচন কমিশন চাই, যে নির্বাচন কমিশনটা
তাদের উপর যে অর্পিত পবিত্র দায়িত্ব আছে আইন অনুসারে সেই দায়িত্ব সুচারুরূপে পালন করবে। জি, শারমিন মুর্শিদ, আপনি কি বলে শেষ করতে চান? আমি দেখতে চাই যে আমাদের এবারকার নির্বাচন কমিশন একটা পদ্ধতিগত ভাবে একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে, যেটার মধ্যে আমরা আস্থা রাখতে পারবো এবং মানুষের ভেতরে একটা অনুভূতি কাজ করবে যে না, এই প্রক্রিয়াটা আমার কাছে গ্রহণযোগ্য, এটা সঠিক হচ্ছে। ডক্টর মিজান, আপনি কি বলতে চান? একটা স্বচ্ছ আইনগত সেটা আমি বলবো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সবাই অংশগ্রহণটা কিভাবে করা যায় সেই ব্যাপারেও একটা পথ খুলতে হবে আলোচনা, অর্থাৎ সবাই যেন অংশগ্রহণ করে। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমরা আগামীকালকে আবার কথা বলবো না কোনো প্রসঙ্গ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত সবাইকে, থাকবেন নিউজ 24 এর সঙ্গে।